ফোনটা দেখ কত। প্রসেনজিৎ, তুমি? কিন্তু তোমার তো মালদা থেকে কালকে আসার কথা, তাহলে হঠাৎ আজকে? হ্যাঁ হ্যাঁ, কালকে আসার কথা ছিল, কিন্তু কি করব, কাজ যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাহলে লেট করে আর কি হবে। খুব ভালো করেছো। এক মিনিট, আরে কি করছো? একটা কথা বলো, তুমি কি আমাকে মিস করেছো? হ্যাঁ, খুব মিস করেছি, সত্যি? সত্যি। আরে কি হলো, এরকম করে বসে আছো কেন? কি এটা? এটা? আরে এটা তোমারই চুল মিষ্টি। এই বালটা কোকড়ানো, আর আমার চুল কিন্তু সোজা। কার চুল এটা? তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, আরে বাবা, আই লাভ ইউ, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর প্রশ্ন এই চুলটার, তাহলে তুমি কিছু ভুল করছো। বাড়িতে মাও থাকে, তার মাথার চুলও কোকড়ানো, বুঝেছো? মা। হ্যাঁ বল মা। মা, এই দেখো না, প্রসেনজিতের শর্ট থেকে একটা মেয়ের চুল পেয়েছি। তুই এটা নিয়ে এত চিন্তা করছিস? আরে আমার চুল হতে পারে, বাইরে থেকে যখন এলো তখন জড়িয়ে ধরেছিল, তখনই লেগেছে হয়তো। কি যে ছোটখাটো ব্যাপারে সন্দেহ করিস। প্রসেনজিৎ তেমন ছেলে নয়, খুব ভালোবাসে তোকে। কেমন, নিচে চল তাড়াতাড়ি। কি হয়েছে প্রসেনজিৎ? ভুলে গেছো তুমি পণ্ডিত মশাই কি বলেছিলেন? ও সরি, ভুলে গিয়েছিলাম যে আমরা 1 বছর কিচ্ছু করতে পারবো না। It's okay. প্রসেনজিৎ, এই প্রসেনজিৎ, আজকে আমি অফিসে দিতে যাবে? আজকে খুব ক্লান্ত লাগছে, আসলে এবার ট্রাভেলিংটা অনেক বেশি হয়ে গেছে তো, তাই কালকে তোমাকে ঠিক অফিসে ছাড়তে যাবো। হ্যাঁ, কিন্তু সন্ধ্যাবেলা আমি যখন অফিস থেকে ফিরবো তখন বাইরে কিন্তু ডিনার করতে যাব। একদম যাবো। লাভ ইউ। আই লাভ ইউ। বাই। নিজের খেয়াল রেখো। হ্যাঁ, এসো। আসছি। বাপি, বাপি, আমি আসছি বাবা।
সরি প্রসেনজিৎ, আজকে ডিনারের প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। আসলে কি বলো তো, অফিসে এত কাজ ছিল তো তাই লেট হয়ে গেল। কোনো ব্যাপার না মিষ্টি, পরে কোনো একদিন যাওয়া যাবে। প্রসেনজিৎ, প্রসেনজিৎ, এই ক্লিপটা এখানে কেন? কার ক্লিপ এটা? আরে নিশ্চয়ই এটা তোমারই ক্লিপ। প্রসেনজিৎ, তুমি কিছু লুকোচ্ছ না আমার কাছ থেকে? আমি যখন থাকি না কেউ আসে না, হ্যাঁ? কারণ এটা আমার ক্লিপ নয়। কিরকম কথা বলছো বলো তো তুমি? এটা তোমারই হবে হয়তো। আরে বলছি না এই ক্লিপটা আমার নয়। আরে এটা আমার ক্লিপ। আরে আজকে তোদের ওয়াশরুম ইউজ করেছিলাম, সেই জন্য রেডি এখানেই হয়েছি, এখানেই থেকে গেছে হয়তো। বাপি, আমার ওয়াশরুমের কলটা ঠিক করিয়ে দিস মনে করে। আর কি রে মিষ্টি, এই কথায় কথায় ঝগড়া করিস তোরা। আমার মনে হয় তোদের দুজনের আরো কিছুটা সময় একসাথে থাকা উচিত, সেটাই ভালো হবে। মিষ্টি, বাপি একটু সাবধানে, হ্যাঁ? একটা ভুল সব খেলা নষ্ট করে দিতে পারে। এদিকে তাকাও। বিশ্বাস করো আমি এরকম কিচ্ছু করিনি মিষ্টি। আই লাভ ইউ। আমি শুধু তোমাকেই ভালোবাসি, সত্যি বলছি মিষ্টি। আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে দেখবো না, বুঝলে? এবার কাদা বন্ধ করো, কাদা বন্ধ করো এবার। দাদা, ওই বাইকটাকে ফলো করুন তো, চলুন। দাদা, ওই অটোটার পিছু করুন। দাদা দাঁড়ান, এখানেই দাঁড়ান। হ্যালো, আমি বিজি আছি এখন, পরে কথা বলছি, ঠিক আছে? ফেলে দাও ফাইলটাকে, আজকে আমি যেতে পারবো না, কথা মাথায় ঢুকছে না। এই নিন দাদা টাকাটা। কোথায় চলে গেল? আরে হ্যাঁ মিষ্টি, এটা সত্যি কথা যে আমাদের বিয়ে করে নেওয়া উচিত। কিন্তু তুমি বলো কিভাবে করব বিয়েটা? ব্যাংকে শুধু 5,000 টাকা রয়েছে। এটাতে প্রবলেমের কি আছে? আমি আছি তো, বলছি তো আমি আছি, টাকা ঠিক অ্যারেঞ্জ হয়ে যাবে। না মিষ্টি,
তুমি তো এটা জানোই আমি কারুর কাছ থেকে টাকা ধার করতে পারবো না। টাকা ধার করার তোমার কোনো প্রয়োজন নেই। বাবা আমার বিয়ের জন্য কিছু টাকা ফিক্সড ডিপোজিটে রেখেছে, সেটা আমার নামে আছে। দেখো প্রসেনজিৎ, এমন কোনো কথা নেই যে সংসার শুধুমাত্র একটা ছেলের টাকাতেই চালাতে হবে। সংসার একটা মেয়েও চালাতে পারে। আর তাছাড়া যতদিন না তুমি চাকরি একটা পাচ্ছ, আমি চাকরি করছি তো। ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আমি মায়ের সাথে কথা আমার বলছি। সোনা। আমি ওই ছেলেটার সাথে দেখা করেছি, সোমা। কি যেন ইন্টারভিউ দেবে বলছিল, সেলসম্যানের। সারাটা জীবন ওই টার্গেট অ্যাচিভ করতে করতে শেষ হয়ে যাবে। সারা জীবন কিভাবে কাটবে সেটা জানি না, কিন্তু যদি বিয়ে করি সেটা প্রসেনজিতের সাথেই, অন্য কারোর সাথে নয়। নিজের ইচ্ছে মতো চলতে চাইলে বাড়ি থেকে বেরিয়ে যাও, কিন্তু মনে রেখো যেদিনই তুমি এই বাড়ির বাইরে পা রাখবে সেদিন থেকে আমাদের সাথে সম্পর্ক তো থাকবেই না, কিচ্ছু পাবে না তুমি। ব্যাস এটাই হলো পার্থক্য তোমার সাথে প্রসেনজিতের। তুমি সম্পর্কে শর্ত রাখতে জানো, কিন্তু ও সেটা করে না। ও ভালোবাসতে জানে। দেখো, কি দেখবো? ও যদি ওই ভিখিরি ছেলেটার সাথে সম্পর্ক রাখে না, তাহলে আমাদের সাথে সম্পর্ক শেষ। হ্যালো মিষ্টি, কি হয়েছে? কথা হয়েছে তোমার? মার সাথে কথা হয়েছে? তুমি জানো মা হ্যাঁ বলে দিয়েছে। দেখো মিষ্টি, তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি কিছুদিনের জন্য ওয়েট করতে পারো। আর নয়, এবার ওয়েট করার আর কোনো প্রয়োজন নেই। কি মিষ্টি, এমন কি জরুরি কাজ পড়ে গেল যে তুমি হঠাৎ করে চলে যাচ্ছ? আরে বাবা, তুমি তো জানো যে অফিসে কাজের কত প্রেশার। আমি 1-2 দিনের মধ্যে চলে আসবো। ইনফ্যাক্ট আমি 1 দিনের মধ্যেই চলে আসবো। ঠিক আছে সোনা, তুমি ওখানে পৌঁছেই আমাকে ফোন করো, ঠিক আছে? আর ঠিক নিজের আছে। খেয়াল রেখো। হ্যাঁ, তুমিও নিজের খেয়াল রেখো। চলো সাবধানে যেও। বাই। বাই। আরে মিষ্টি, তুই সরো। কি কি হলোটা কি? মিষ্টি, প্রসেনজিৎ, দরজা খোলো। দরজা খোলো প্রসেনজিৎ। আমি জানি ও ভেতরেই আছে। প্রসেনজিৎ, কি হয়েছে মিষ্টি? সরো। সরো বলছি। কোথায় মেয়েটা? কোন মেয়ের কথা বলছো? হ্যাঁ, ওই মেয়েটা কোথায় আরে গেল? কাকে খুঁজছো তুমি? কোথায় লুকিয়েছো ওকে? আরে কার কথা বলছো তুমি মিষ্টি? কেউ নেই মিষ্টি, কোথায় ও? কেউ ওই নেই মেয়েটা এখানে। কোথায় গেল? সত্যি? হ্যাঁ, কোথায় ওই মেয়েটা? ওহো, কি হয়েছেটা আমি কি? জানি ওই মেয়েটা এখানেই আছে। আমি নিজে ওকে এখানে আসতে দেখেছি। আরে কোন মেয়েকে দেখেছিস? আরে কেউ নেই ওখানে। আমি নিজে ওকে এখানে আসতে দেখেছি এই বাড়িতে। কোথায় ওই মেয়েটা? হ্যাঁ, কোথায় গেল মিষ্টি, ওই তোমার মেয়েটা? কি হয়েছে? তুমি লুকিয়ে রেখেছো না ওকে? কোন মেয়ের কথা বলছো তুমি? আর আর তুমি তো বাইরে গিয়েছিলে না? আরে কি হচ্ছেটা আমি কি? তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যে আমি বাইরে যাচ্ছি যাতে আমি তোমাকে হাতে নাতে ধরতে পারি। আমি ওই মেয়েটাকে নিজে এই বাড়িতে আসতে দেখেছি। আরে কি যে শুধু শুধু বাপিকে সন্দেহ করিস? আমি বলছি তো কেউ নেই এখানে। মা, তুমি চুপ করে থাকো, কারণ তুমি ওর সাথে জড়িত আছো। কারণ আমি তোমাকে ওই মেয়েটার সাথে মল থেকে বাইরে বেরোতে দেখেছি। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। কোনো সময় চুল, কোনো সময় ক্লিপ। এত ছোট ব্যাপার নিয়ে সন্দেহ করা শুরু করেছো তুমি। আসল ব্যাপার এটা যে তুমি জীবনে আমাকে কোনোদিন বিশ্বাসই করতে পারোনি। যদি আমাকে নিয়ে তোমার এত প্রবলেম থাকে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না না প্রসেনজিৎ, তোমার যাওয়ার দরকার নেই। চলে গেলে আমি এই বাড়ি থেকে চলে যাব, আর সেটাও ডিভোর্স কেস ফাইল করার জন্য। কারণ তুমি যেটা করছো তার
তারপর আর বিয়ে টিকিয়ে রাখা যায় না। বাপি, বাপি শোন না। মিষ্টি তুই তো মা, অন্তত please, বুঝবি। তুমিও যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। একটা নির্দিষ্ট বয়সের ধাপে পৌঁছানোর পর প্রত্যেকটা মানুষ নিজের জন্য সঙ্গী খোঁজে, কিন্তু অনেক ক্ষেত্রে যখন এই খোঁজ দীর্ঘতর হয়ে ওঠে তখন নিজের জন্য সঠিক বা ভুল সঙ্গীকে খোঁজার জন্য চোখও ধাঁধিয়ে যায়। মিষ্টির সঙ্গেও যেন এমনটাই ঘটেছিল। একটা নির্দিষ্ট বয়সে এসে সে এটা ধরে নিয়েছিল যে প্রসেনজিৎই তার জীবনের একমাত্র সঠিক সঙ্গী, কিন্তু সময় যত এগোতে থাকলো আর প্রসেনজিতের আসল চরিত্র ওর সামনে প্রকাশ্যে এলো তখন ওর চোখের উপর দিয়ে পর্দা সরে গেল। কিন্তু সেই সঙ্গেই ও পেল একটা গভীর আঘাত, এমন একটা আঘাত যার উপর মলম লাগানোর জন্য সঙ্গে কেউ ছিল না, কারণ হয়তো মিষ্টির জন্যে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ওর কাছে তো মায়ের আঁচলও ছিল না যেখানে গিয়ে ও শান্তিতে থাকতে পারে। তারপর মিষ্টি ডিভোর্সের সিদ্ধান্ত নিল, আর এই অশান্তির ঠিক পরেই হঠাৎ করে প্রসেনজিৎ গায়েব হয়ে গেল। স্যার, ইনি মিসেস অর্পিতা রায়, একটা মিসিং কমপ্লেন লেখাতে চান। বসুন দয়া করে। আমার ছেলেকে খুঁজে দিন স্যার, আমার ছেলে বাড়ি ফেরেনি। কি নাম আপনার ছেলের, আর কতদিন থেকে বাড়ি ফেরেনি? প্রসেনজিৎ রায়। দুদিন আগে বেরিয়েছিল অফিসের কাজে, বলেছিল একদিনেই ফিরে আসবে, এখনো ফেরেনি স্যার। আপনি ওর অফিসের কারোর সঙ্গে কথা বলেছেন? ওখানে কাউকে চিনি না আমি স্যার। ঠিক আছে, আপনি আপনার ছেলের অফিস অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর বাকি ডিটেলগুলো দিয়ে দিন। যখনই আমরা কোনো খবর পাবো আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ স্যার, 15 ফেব্রুয়ারি প্রসেনজিৎ রানীগঞ্জের জন্য বেরিয়েছিল। ওর একদিনেরই কাজ ছিল ওখানে। ও আমাদের কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ, সেই জন্য ওকে সবসময় ট্রাভেল করতে হয়। আচ্ছা, এরকম কি আগে কোনোদিন হয়েছে কোথাও সে গেছে কিন্তু আসতে দেরি হচ্ছে? না স্যার, এমনিতে আমাদের কোম্পানিতে ও নতুন, তবে যবে থেকে আমাদের কোম্পানিতে কাজ করছে এরকম ও অবশ্য কোনোদিন করেনি। তবে হ্যাঁ স্যার, রানীগঞ্জে যে ক্লায়েন্টের সাথে ও মিটিং করতে গেছিল ওনার সাথে দেখাই করেনি। ওই ক্লায়েন্ট ফোন করেছিলেন। একটা কাজ করুন, আপনি প্রসেনজিতের সম্পূর্ণ ফাইলটা আমাদের দিয়ে দিন, আমরা খোঁজ করার চেষ্টা করছি। ওকে স্যার। হ্যাঁ বলো। কি? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। স্যার, সোনারপুর থেকে কলেজ ছিল, ওখানে একজন মহিলার বডি পাওয়া গেছে। চলো গিয়ে দেখি। আসুন স্যার, আসুন, লাস্টটা ওইদিকে আছে স্যার। চলো চলো আসুন। চলো চলো। বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও। স্যার, স্যার, যে মেয়েটার বডি পাওয়া গেছিল তার পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। ওর এজ মোটামুটি 29 বছর, আর ওর বডিতে যে চিহ্ন পাওয়া গেছিল সেগুলো ছুরির ক্ষত। কোনো ফিজিক্যাল অ্যাসল্ট? না স্যার, কোনো ফিজিক্যাল অ্যাসল্ট নেই। এই মেয়েটা মারা গেছে তাও কতক্ষণ হতে পারে? তা ধরুন প্রায় 48 থেকে 50 ঘন্টা হয়ে গেছে। একটা কাজ করো, এই মেয়েটার ফটোগ্রাফ সমস্ত পুলিশ স্টেশনে সার্কুলেট করাও। এর বাড়ির লোক এর মিসিং কমপ্লেন করাতে অবশ্যই থানায় আসবে, আর সমস্ত পুলিশ স্টেশনে চেক করবে যে আগের থেকে কোনো মিসিং কমপ্লেন তো হয়নি, তবেই আমরা এর বাড়ির লোকেদের কাছে পৌঁছতে পারবো। আর হ্যাঁ, যে এরিয়া থেকে এর বডিটা পাওয়া গেছে তার আশেপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করো, হয়তো সেই জায়গায় মেয়েটিকে কেউ দেখেছে। স্যার, স্যার, মেয়েটার নাম মৌসুমী দাস। প্রায় 10 বছর আগে দুর্গাপুর পুলিশ স্টেশনে ওর নামে একটা কমপ্লেন দাখিল করা হয়েছিল। আর স্যার, অদ্ভুত ব্যাপার হলো এই যে এই মেয়েটার নামে কমপ্লেন ওরই বাবা কৌশিক দাস করেছিলেন। ব্যাপারটা চুরি সংক্রান্ত। আগে হ্যাঁ স্যার,
এই হলো আমার মেয়ে মৌসুমী। তাহলে ও সেখানে কি করছিল? আমি জানি না স্যার, গত 10 বছর ধরে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যখন ওর নিজের বাড়িতেই চুরি করে পালিয়েছিল, আমি একে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তখন আমি পুলিশ স্টেশনে এর নামে এফআইআর করেছিলাম। আর মৌসুমীর মা? ওর জন্যই তো সবকিছু সর্বনাশ হয়ে গেছে স্যার, না হলে আমার মেয়ে এমন কাজ করতো না। মৌসুমীর মায়ের অনেক লোকের সাথে সম্পর্ক ছিল স্যার। আমি তো নিজের বাড়িতেই একবার ওকে ধরে ফেলেছিলাম স্যার। আমাদের মধ্যে খুবই ঝগড়া হয়, তারপর বাড়ি থেকে বার করে দিই। ঠিক 4 দিন পরেই মৌসুমী বাড়িতে এসে চুরি করে যায়। আমার সমস্ত টাকা পয়সা, সোনা সবকিছু নিয়েও পালিয়ে যায়। তার কোনো ছবি আছে আপনার কাছে? আছে স্যার, আমি দেখাচ্ছি। এই নিন স্যার। জাহাঙ্গীর, এটা তো অর্পিতা রায়, যে তার ছেলে প্রসেনজিৎ রায়ের মিসিং রিপোর্ট দেখাতে এসেছিলেন। হ্যাঁ স্যার। তাহলে কি প্রসেনজিৎ রায়ও আপনার ছেলে? না স্যার, আমার কোনো ছেলে নেই। তাহলে এই প্রসেনজিৎকে? স্যার, আপনাকে আমি প্রথমেই বলেছি, মৌসুমীর মায়ের নানা লোকের সাথে সম্পর্ক ছিল। হয়তো তাদের মধ্যেই কারোর ছেলে হতে পারে। জাহাঙ্গীর, আমার 100% ডাউট আছে প্রসেনজিতের নিরুদ্দেশ হওয়া আর মৌসুমীর লাশ পাওয়া, এই দুটোর মধ্যে কোনো কানেকশন আছে। কিন্তু এই কানেকশনটা কি হতে পারে? 1 মিনিট স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে স্যার, কনস্টেবল দেবাশিসের ফোন ছিল। প্রসেনজিতের কল ডিটেলস এসে গেছে স্যার। ওর কথা মতো প্রসেনজিতের ফোনের লাস্ট লোকেশন চ্যাটার্জি বাড়ি ছিল। কিন্তু স্যার অদ্ভুত ব্যাপারটা এই যে প্রসেনজিতের নাম্বারটা সুইচ অফ হওয়ার 1 ঘন্টা আগে ওর ফোনের লোকেশন সোনারপুর ছিল, যেখান থেকে মৌসুমীর লাশ পাওয়া গিয়েছে। স্যার তার মানে তো এটাই দাঁড়ায় যে মৌসুমীর যখন মৃত্যু হয় তখন ওখানে প্রসেনজিৎ হাজির ছিল। জাহাঙ্গীর, এই দুইজনই সৎ ভাই বোনের ফোন একই জায়গায় অ্যাক্টিভ ছিল, যার মধ্যে একজন নিরুদ্দেশ আর একজনের লাশ পাওয়া গেছে। হতেই পারে প্রসেনজিৎই মৌসুমীকে মেরে ফেলেছে। অর্পিতা দেবী নিজের ছেলের মিসিং রিপোর্ট লিখিয়েছেন, কিন্তু ওনার মেয়ে তো পৃথিবী থেকেই মিসিং হয়ে গেল। একবার অর্পিতা দেবীর সঙ্গে কথা বলা যাক। কৌশিকের সঙ্গে আমার প্রায়ই ঝগড়া হতো স্যার। একদিন রাগের মাথায় ও আমাকে বাড়ি থেকে বের করে দেয়। সেদিন থেকে মৌসুমীর কথা জানি না, যে ও কোথায় আছে। গত 10 বছরে আপনি একবারও জানার চেষ্টা করেননি যে আপনার মেয়ে কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে? প্রথম থেকে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি জানতে পারলাম যে ও বাড়ি থেকে পালিয়ে গেছে। তারপর জানি না ও কোথায় গেছে। আর স্যার, ও নিজে কোনোদিন আমার সাথে দেখা করার বা ফোন করার চেষ্টা করেনি। কিন্তু এই প্রসেনজিৎ কার ছেলে? স্যার, প্রসেনজিৎ কৌশিকের সাথে বিয়ের আগেই হয়েছিল। প্রসেনজিতের বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, তাতেই উনি মারা গেছিলেন। কিন্তু এসব ব্যাপারে আমি কৌশিককে কখনো কিছু বলিনি। যখন আমি কৌশিকের সঙ্গে থাকতাম না স্যার, তখন প্রসেনজিৎকে আমার এক মাসি মানুষ করছিল। কৌশিকের বাড়ি ছাড়ার পর আমি আবার প্রসেনজিতের কাছে চলে যাই, নিজের ছেলের কাছে। খুব অদ্ভুত ধরনের ফ্যামিলি এটা। 10 বছরের না মেয়েটা বাবা মার সঙ্গে কথা বলেছে, না বাবা মা মেয়েটার সঙ্গে যোগাযোগ রেখেছে। একটা কাজ করো, দুজনের ফোনই সার্ভিলেন্সে দিয়ে দাও, আর এদের প্রতিবেশীর সঙ্গেও কথা বলো। স্যার স্যার, আমি দুজনেরই প্রতিবেশীর সঙ্গে কথা বলেছি। সেখান থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার জানতে পারলাম। প্রসেনজিতের প্রতিবেশীরা ওর বাড়িতে মৌসুমীকে যাতায়াত করতে দেখেছিল। তার মানে মৌসুমীর মা আমাদের মিথ্যে কথা বলেছে। কিন্তু এমন করলেন কেন উনি? ডাকো ওনাকে, এবার একটু জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। অর্পিতা দেবী, আপনি তো বলেছিলেন গত 10 বছর ধরে আপনার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু ও তো আপনার বাড়িতে যাওয়া আসা করতো। না স্যার, তেমন কিচ্ছু না। আমি তো জানি না ও আমার বাড়িতে যাতায়াত করছে। সে আপনার বাড়িতে যাতায়াত করতো, কিন্তু আপনি জানেনই না। সত্যি স্যার, আমার কথা বিশ্বাস করুন আপনি। স্যার, হতে পারে সব কিছু কৌশিকেরই খেলা। কৌশিকের? হ্যাঁ স্যার, হতে পারে ও আমার বিয়ের আগের সম্পর্কের কথা জেনে ফেলেছে। ও হয়তো আমার ছেলের কথা জানতে পেরেছে। ওর হয়তো এটা মনে হয় যে মৌসুমী ওর মেয়ে না। তাছাড়া আমার খুশি ওর কোনোদিন সহ্য হতো না স্যার। আমাকে ফাঁসানোর জন্য এই সব কিছু করেছে স্যার। মৌসুমীকে ভুলিয়ে ভালিয়ে নিজের তরফে করে নিয়েছে হয়তো, আর ওর সঙ্গে মিলে এই জাল বুনেছে। মিষ্টি কোথায়? অফিসে গেছে স্যার।
স্যার এক মিনিট। স্যার কৌশিকের কল ডিটেলস থেকে এটা জানতে পেরেছি যে ওর নাম্বার ওই মুহূর্তে ওখানেই অ্যাক্টিভ ছিল যেখান থেকে আমরা মৌসুমীর লাশ পেয়েছি। আর স্যার ওই জায়গাতে প্রসেনজিতের নাম্বারও অ্যাক্টিভ ছিল। ঘৃণা এবং লালসায় জর্জরিত এই কেস আরো জটিল হয়ে উঠছিল। পুলিশের সন্দেহের তীর মৌসুমীর মা বাবার দিকে ছিল, আর ঠিক তখনই পুলিশ মৌসুমীর বাবা কৌশিকের কল রেকর্ড পেল, যা থেকে পাওয়া তথ্যে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই খুনের পিছনে মৌসুমীর বাবার হাত রয়েছে। কিন্তু কি হয়েছিল, কেন খুন করা হলো মৌসুমীকে? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পুলিশ মৌসুমীর বাবা কৌশিককে গ্রেফতার করে নিল। স্যার দেখুন, আমি কিচ্ছু করিনি। এসব কি হচ্ছে স্যার? স্যার সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি, আপনাদের বারবার তো বলছি। কেন নিয়ে যাচ্ছেন আমাকে বুঝতে পারছি না। বলছি স্যার, আমি বলছি স্যার, সেদিন মৌসুমীর ফোন এসেছিল, তাই ওখানে গিয়েছিলাম আমি। ও আমাকে 10 বছর পর ফোন করেছিল। এতদিন পর আমার মনে হয়েছিল যে ও হয়তো নিজেকে শুধরে ফেলেছে, সেই জন্য আমি ওর সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলাম স্যার। এখানেই তো আসতে বলেছিল। মৌসুমী, 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 মৌসুমী। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আমার মনে হয়েছিল যে সবাই বলবে আমি মৌসুমীকে মেরে ফেলেছি। লোকজন তো এসবেরই সুযোগ খোঁজে না, বলবে যে কেন 10 বছর পর দেখা করতে গিয়েছিলাম। আরো একটা ছবি বার কর গল্পগুলো। এরকম গল্প আমরা অনেকবার শুনেছি। তুই তো তবে থেকেই ওকে পছন্দ করতিস না, যবে তোর বাড়িতে ও চুরি করেছিল। তার উপর তুই এটাও ভাবতিস মৌসুমী তোর মেয়েই নয়, তাই না? এই জন্য তুই ওকে মেরে ফেলেছিস, তাই না? তুই মেরেছিলিস না? না স্যার, আমি কাউকে মারিনি স্যার। আমার মনের মধ্যে যদি কোনো রাগও থাকে, তবে 10 বছর পর কেন ওকে মারবো স্যার? আর ফোন ওই করেছিল স্যার। যখন মৌসুমী তোকে ফোন করেছিল সেটা কটার সময় ছিল? ওই মোটামুটি রাত 10টা, 10:15 হবে। স্যার ওই দিন রাত্রি 10:13 কৌশিকের নাম্বারে একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন আসে। জাহাঙ্গীর, এমনও কি হতে পারে যে খুনটা ওর বাবা করেইনি? নাকি অন্য কেউ আছে যে ওকে এসবে ফাঁসিয়ে দিতে চায়? সেই কৌশিককে ফোন করে ওখানে ডেকে এনেছিল হয়তো। এমনিতেও মৌসুমীর খুন তো দিনের বেলায় হয়েছিল, আর ওকে কল রাতে করা হয়েছিল। জাহাঙ্গীর, এই প্রসেনজিৎকে পাওয়া খুব জরুরি। ওকে ছাড়া এই সমস্যার সমাধান হবে না। যেখান থেকে যেভাবে পসিবল হোক না কেন, আমার এই প্রসেনজিৎকে চাই। স্যার প্রসেনজিৎকে নিয়ে একটা শকিং নিউজ আছে। কি? স্যার বারাসাত, মালদা, ইসলামপুর আর কলকাতা এরকম বিভিন্ন পুলিশ স্টেশন থেকে আমার কাছে ফোন আসে। স্যার এই সমস্ত জায়গায় পুলিশ স্টেশনও প্রসেনজিৎকে খুঁজছে। স্যার এই সমস্ত কেসেই ও কিছু মেয়েকে বিয়ে করেছে, তারপর তার সঙ্গে কিছু সময় কাটিয়েছে, তারপর বিশ্বাস অর্জন করে টাকা পয়সা সোনাদানা হাতিয়ে পালিয়েছে। আর স্যার এই সমস্ত কেসেই মৌসুমীকেও দেখা গেছে। তাহলে এই খেলাটায় ভাই বোন দুজনেই জড়িত, যারা বড় বড় দাও মেরে যাচ্ছিল। হ্যাঁ স্যার, প্রসেনজিৎ প্রথমে মেয়েদের বিয়ে করে তাদের বিশ্বাস অর্জন করত, তারপর তার বোন সেই বাড়িতে ঢুকে লুটপাটের ঘটনা ঘটাতো। আর স্যার ঘটনা ঘটার পর প্রসেনজিৎকে দেখা যেত না। এবার নিশ্চয়ই দুজনের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হয়েছে। দুজনের মধ্যে কারো একজনের মনে হয়েছিল তার ভাগের পরিমাণ বেশি হওয়া উচিত, আর তারপর প্রসেনজিৎ মৌসুমীর খেল খতম করে দিল। স্যার আরো একটা খবর আছে, এই দুই ভাই বোন যেখানে যেখানেই গেছে ওই সব জায়গাতেই ওদের মাকেও দেখা গিয়েছে। মা? স্যার তার মানে তার মা অর্পিতা দেবীও এর মধ্যে ভাগীদার ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার প্রসেনজিতের মা মিথ্যে বলছে। কি? হ্যাঁ স্যার, মিষ্টি 2 দিন ধরে অফিসেই যায়নি। ঠিক আছে স্যার, মিষ্টিও নিখোঁজ। মিষ্টি গায়েব? ভেঙে ফেলো।
মনে হচ্ছে এরা এদের কাজ করে গেছে। স্যার, মনে হচ্ছে টাকা পয়সা সোনার দানা হাতে নিয়ে ওরা চম্পট হয়েছে। স্যার ওপরে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ঘরে কেউ নেই। এই মার ছেলে খুব চালাক, সব কিছু সম্পত্তি নিয়ে চম্পট দিয়েছে। জাহাঙ্গীর, খোঁজ নাও এই বাড়িটা কার নামে আছে। আর এই প্রসেনজিৎ আজ পর্যন্ত যতজন লোককে ঠকিয়েছে সবার ব্যাংক ডিটেল জোগাড় করো, সমস্ত অ্যাকাউন্টসগুলোকে চেক করো। হতে পারে এর মধ্যে এমন কোনো কমন ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটা আমাদের কাজে লাগতে পারে। কিন্তু মিষ্টি কোথায়? মিষ্টির প্রাণের সংশয় আছে। চলো। স্যার, অবশেষে পুলিশের হাতে একটা চমকে দেওয়ার মতো তথ্য এসে পড়ল। প্রসেনজিতের সঙ্গে মিলে তার সৎ বোন মৌসুমী আর তাদের দুজনের মা অর্পিতা মানুষের সঙ্গে বিয়ের নামে প্রতারণা করে তাদের সবকিছু হরণ করত। এই তিনজনের ষড়যন্ত্র কি প্রকাশ্যে এসে গিয়েছিল, যে কারণে মৌসুমীকে তার প্রাণ দিতে হয়েছিল? আর ওদের পরবর্তী শিকার হয়তো মিষ্টি ছিল, যাকে প্রসেনজিৎ তার ভালোবাসার জালে ফাঁসিয়েছিল। কিন্তু মিষ্টি রয়েছে কোথায়? তার সঙ্গে কি কোনো অঘটন ঘটতে চলেছে? দেখো, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি আর প্রসেনজিতের বিষয়ে কাউকে আর কিচ্ছু বলবো না। বলবি তো তুই তখনই না, যখন আমরা তোকে বলতে দেব। হ্যাঁ, কপাল ভালো যে ঠিক সময় মতো তুই আমাদের হাতে এসেছিস, না হলে পুলিশ তোকে ধরে নিত আর তুই পুলিশের কাছে সবকিছু বলে দিতিস, আর আমাদের সমস্ত খেলা নষ্ট হয়ে যেত। কাল সকালে নির্বাণ তোর সব টাকা ব্যাংক থেকে বের করে নেবে। ওদিকে তোর টাকা বেরোবে আর এদিকে তোর প্রাণ, বুঝেছিস? স্যার, বাড়ির কাগজপত্র তো মিষ্টির নামেই। স্যার, আমরা এরকম অনেক অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি যেখানে টাকা পয়সার ট্রানজ্যাকশন হয়েছে, কিন্তু সমস্ত অ্যাকাউন্ট 6 থেকে 8 মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। স্যার, এর মধ্যে আমরা ডিএসএম কোঅপারেটিভ ব্যাংকের ওই অ্যাকাউন্ট নাম্বারটাও পেয়েছি যেটা আমরা খুঁজছিলাম। এই জয়েন্ট অ্যাকাউন্টটা 3 জনের নামে আছে স্যার, মৌসুমী দাস, অর্পিতা দাস, অনির্বাণ চক্রবর্তী। আরও একটা কথা স্যার, বারাসাতের একটা হোটেল থেকে আমরা সিসিটিভির একটা ফুটেজ পেয়েছি, সেখান থেকে একটা ছবিও বার করেছি যেখানে মৌসুমীকে একটা ছেলের সঙ্গে দেখা যাচ্ছে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি যেমন বলবে আমি তেমনটাই করব। এখন আর তুই আমাদের কোনো কাজে লাগবি না। তুই বেঁচে থাকলে আমাদের কোনো লাভও নেই, এই জন্য তোকে মরতে হবে। মরতে হবে তোকে। তুমি ঠিক আছো তো? স্যার, বল অর্পিতা কোথায়? বলছি স্যার, বলছি। ম্যাডাম, আপনাকে একটু থানায় যেতে হবে। এই নিয়ে চলো ওকে। আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আমি কি করেছি? আমি কিছু করিনি। চুপ করে বসুন। বল বল, প্রসেনজিৎ কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? স্যার সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। দেখ, মিথ্যা বলিস না। তোর ব্যাপারে আমরা সবকিছু জানি। সোজাসুজি বলে দে, নাহলে এমন পেটাবো যে সারা জীবন মনে রাখবি। বল। স্যার আমি কিছু জানি না স্যার। তাহলে কে জানে? তাড়াতাড়ি বল। স্যার, সেদিন যখন আমি অফিস থেকে ফিরলাম আর ওপরের ঘরে গেলাম, তখন আমি মেয়েদের ব্যবহৃত জিনিসপত্র দেখতে পেলাম, চুল, জামা কাপড়। আমি ভেবেছিলাম কোনো মেয়ে আছে। আমি বাথরুমের ভেতরে কারোর আওয়াজ পেলাম, আর তারপর আমি সেদিকে গেলাম আর দরজাটা খুললাম। প্রসেনজিৎ, এসব কি? তুমি একটা মেয়ে? মানে আমি
করেছি। না না মিষ্টি, তুমি যেটা ভাবছো একদম নয় সেটা। তুমি বলতে চাইছো যে আমি দেখছি সব মিথ্যে, ভুল দেখছি আমি? এমনটা কিছু নয়, আমাকে একটু সময় দাও মিষ্টি। আমি তোমায় ছাড়বো না, ছাড়বো না আমি তোমায়। কি প্রসেনজিৎ একজন ছেলে নয়, মেয়ে? তোমার মেয়ে পুরুষ বেশি একজন মহিলা ছিল? কেন তুমি এগুলো লুকিয়েছিলে বলো? কবে থেকে চলছিল এই নাটক? স্যার, ছোটবেলা থেকেই মৌসুমীর ছেলেদের মতো কাপড় জামা পরা, ওদের সঙ্গে থাকা আর ওদের মতো আচরণ ভালো লাগতো। ও জামা কাপড় কিনতে গেলে ছেলেদের প্যান্ট জামাই পছন্দ করত। ও মানেইনি কখনো যে ও একটা মেয়ে। কিন্তু লোকেদের ঠকানো, তাদের বোকা বানানো, এগুলো কবে থেকে শুরু করেছিল? যখন আমরা কৌশিকের বাড়ি ছাড়লাম স্যার, তখন থেকে মৌসুমী ছেলে হয়ে থাকার স্বাধীনতা পেল। মানুষ তো বুঝতেই পারতো না যে ও আসলে একটা মেয়ে। মৌসুমী নিজেও এসবের অনেক সুযোগ নিয়েছে। ও মানুষকে ঠকিয়ে ভ্যানিশ হয়ে যেত স্যার, আর আমিও টাকা রোজগার করার একটা সহজ পথ পেয়ে গেলাম। তোর সাথে এদের পরিচয় কবে থেকে শুরু হলো? আজ থেকে প্রায় 5 বছর আগে মৌসুমীর সাথে একটা বন্ধুর মাধ্যমে দেখা করেছিলাম। আর ওর এই পরিচয় জানবার পর আমরা ঠিক করেছিলাম যে ওর এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা অনেক টাকা ইনকাম করব। আর মৌসুমীও সবসময় প্রসেনজিৎ সেজে চলাফেরা করতো। আর বড়লোক ঘরের মেয়েকে ফুসলিয়ে বিয়ে করে নিত, আর আমরা সবাই মিলে ওদের সবকিছু লুট করে নিতাম। কিন্তু মৌসুমীকে কে মারলো? কিন্তু মৌসুমীকে কে মারলো? আরে এটা কি? আমাকে ঠকিয়েছো, হ্যাঁ? আমাকে ঠকিয়েছিস, হ্যাঁ? হ্যাঁ? আমাকে ঠকিয়েছে, হ্যাঁ? আর ঠকাবি বল। ও আমাকে এমন ভাবে ঠকিয়েছে যেটা কেউ কল্পনাও করতে পারবে না। আমি প্রসেনজিৎকে এত ভালোবেসেছিলাম যে সবকিছু ছেড়ে, নিজের মা বাবা সবাইকে ছেড়ে ওর কাছে চলে এসেছিলাম, আর ও আমাকে কিনা এইভাবে ঠকালো। সেই জন্য স্যার মেরে ফেলেছি আমি ওকে। তোমার তো সে মেয়ে ছিল, তাহলে তুমি তার খুনের কথা লুকিয়ে রাখলে কেন? মৌসুমী, 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 ওঠ মৌসুমী, মৌসুমী। তুই করেছিস এসব? হ্যাঁ, তুই মেরেছিস আমার মেয়েকে? হ্যাঁ? তুই মেরেছিস? কেন করেছিস এসব? তুই কেন করেছিস? মেরে ফেলেছি আমি ওকে। তোমরা দুজন মিলে আমার সাথে কি করেছো? আমার জীবনটা শেষ করে দিয়েছো, একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছো। এর পরিণাম এটাই হওয়া উচিত। এমনিতে তো আমাদের একদিন জেল হতোই, সেই জন্য আমরা একটা বোঝাপড়া করলাম। না, এই খুনের ব্যাপারে আমি কাউকে বলবো, আর মিষ্টি আমাদের রহস্যকে রহস্যই রাখবে। সেই জন্য আমরা লাশটাকে চুপচাপ সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিই। মৌসুমীর মৃত্যু তো দিনেই হয়ে গেছিল, তাহলে রাতে কৌশিককে কে ফোন করলো? আমি করেছিলাম, এদের কথায়। হ্যালো বাবা, আমি মৌসুমী কথা বলছি। মৌসুমী? কেন? কৌশিক আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার মনে হলো এত বছর পরে এটাই একটা ভালো সুযোগ।
ওর উপর বদলা নেওয়ার। তাহলে মিথ্যে মিসিং রিপোর্ট কেন লিখিয়েছিলে? আমরা ভেবেছিলাম যে এই বিষয়ে কেউ যেন কিছু জানতে না পারে, কারণ মৌসুমী নামের কাউকে তো কেউ চিনতই না। আর আমরা সবাই ভুলে গিয়েছিলাম যে প্রসেনজিৎকে তো সবাই চেনে, আর প্রসেনজিৎ যদি ফিরে না আসে তাহলে ওর অফিসের লোকেরা তো ওকে খোঁজার চেষ্টা অবশ্যই করবে। সেই জন্য স্যার আমরা ভেবেছিলাম যে ওরা কমপ্লেন করার আগে আমরাই মিসিং কমপ্লেনটা করে ফেলি। এ তো তোমাদের সাথে মিলেই ছিল, তাহলে একে মারার চেষ্টা কেন করতে গেলে তোমরা? যখন পুলিশ মিষ্টিকে খুঁজতে শুরু করলো তখন আমরা ভয় পেয়ে গেছিলাম। আমাদের মনে হলো যে পুলিশ মিষ্টিকে ধরে না নেয় আর মিষ্টি সবকিছু বলে না দেয়, সেই জন্যই আমরা ওকে মারার চেষ্টা করি। তোমরা তোমাদের এই খেলাটা খুব চালাকির সঙ্গে খেলেছো, কিন্তু ভুলে গিয়েছিলে আইনের চোখে কেউ বাঁচতে পারেনি আর না বাঁচতে পারবে। আর এখন বাকি জীবনটা গরাদের পিছনে থেকেই কাটিয়ে দাও। নিয়ে যাও এদেরকে। এই কেসে সবার নজরে থাকা দুই ব্যক্তি সবার চোখে ধুলো দেওয়ার জন্য নিজেদের মতো করে চাল চালছিল, কিন্তু সেই চালের পিছনে একটাই উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্য হলো শুধুমাত্র অপরাধ। এই কেসের অপরাধীদের শাস্তি তো মিললই, সেই সঙ্গে আমরা সবাই এটাও শিক্ষা পেলাম যে জীবনে বেছে নেওয়া যে কোনো ভুল রাস্তা আমাদের কখনো সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারে না। এবার আমি অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.